পৃষ্ঠা 22। পূর্বে এই অধ্যায়ের যতটা পড়া হয়েছে তারপর থেকে আবার পড়ছি। 5. পাঠ্য বিষয় হিসাবে সমাজতত্ত্বের উৎপত্তি, বিভিন্ন উপাদান ও বিশ্ববিদ্যালয় সমূহে বিপ্লব। Emergence of sociology as an academic disciplines, different forces, university revolution। ভূমিকা: বহু প্রাচীন কাল থেকে মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রাকৃতিক শক্তির সাথে সংগ্রাম করে এসেছে। প্রথম দিকে তার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে সে এই সকল প্রাকৃতিক শক্তিকে ভয় করত। ক্রমে ক্রমে সে প্রাকৃতিক শক্তিকে জানার ও তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়েছে। ফলস্বরূপ উৎপত্তি হয়েছে প্রাকৃতিক বিজ্ঞানসমূহের। অন্যদিকে সে তার সমাজ ব্যবস্থা ও সমাজ জীবনের নানা দিক নিয়ে অনেক আগে থেকে ভাবনা চিন্তা করলেও সেই অনুসন্ধান কখনোই শুধুমাত্র সমাজকে নিয়ে হয়নি। শুধুমাত্র সমাজ ও সমাজে নানাবিধ সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনার সূত্রপাত হয় ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে। অবশেষে ফরাসি দার্শনিক অগাস্ট কোঁত 1839 খ্রিস্টাব্দে সমাজতত্ত্ব নামক বিষয়টির জন্ম দেন। তাই বলা হয় থাকে যে 1839 খ্রিস্টাব্দে এর উৎপত্তি হলেও সমাজ সম্পর্কিত আলোচনার বীজ প্রথিত ছিল অনেক আগে থেকেই। উৎপত্তি: যদিও বলা হয়ে থাকে সমাজতত্ত্বের উৎপত্তির ইতিহাস খুব বেশি দিনের নয়, তাও দেখা যায় যে পৃষ্ঠা 23 মানুষের অনুসন্ধিৎস মন তার সমাজবদ্ধতা, সামাজিক চরিত্র, সামাজিক সম্পর্ক প্রভৃতি অসংখ্য সামাজিক বিষয়াদিতে মনোনিবেশ করেছে ও তাদের ব্যাখ্যা বিশ্লেষণে সক্ষম হয়েছে। প্রাচীনকালে এমন অনেক ব্যক্তির চিন্তা ভাবনা ও বিশ্লেষাত্মক রচনা পাওয়া যায় যেখানে আমরা সমাজ সম্পর্কে নানা বিষয় খুঁজে পাই। তবুও তাদেরকে আমরা সমাজতত্ত্ববিদ বলতে পারি না, কারণ তখন সমাজতত্ত্ব সৃষ্টিই হয়নি। এরা দার্শনিক, চিন্তাবিদ, আইন প্রণয়নকারী প্রভৃতি হিসাবে পরিচিত ছিলেন। এদের রচনা স্থান পেয়েছে ইতিহাস দর্শনে, রাষ্ট্রনৈতিক দর্শনের মতো বিষয়গুলিতে। প্রাচীনকালের বিভিন্ন গ্রন্থ: প্রাচীনকালে বিভিন্ন দেশের দার্শনিক, চিন্তাবিদ, আইন প্রণয়নকারীগণের রচনায় তৎকালীন সমাজ সম্পর্কে উল্লেখ পাওয়া যায়। যাদের রচনায় এই সামাজিক চিন্তার প্রতিফলন ঘটেছে তারা হলেন প্রাচীন ভারতের মনু ও কৌটিল্য, গ্রিসের প্লেটো, অ্যারিস্টটল, রোমের সিসেরো, চীনের কনফুসিয়াস প্রমুখ। এদের উল্লেখযোগ্য রচনাগুলি হল মনুর মনুসংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্র, প্লেটোর রিপাবলিক, অ্যারিস্টটলের পলিটিক্স, কনফুসিয়াসের অ্যানালিক্স, সিসেরোর অন জাস্টিস প্রভৃতি। প্লেটোর রচনায় প্রাচীন গ্রিসের নগর সম্প্রদায়ের নানাবিধ সামাজিক সমস্যা সম্পর্কে জানা যায়। অ্যারিস্টটলের রচনায় তৎকালীন আইন, সমাজ ও রাষ্ট্র সম্পর্কে তথ্য মেলে। প্রসঙ্গত উল্লেখ করা যায়, গ্রিক পণ্ডিতদের রচনায় সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত আলোচনা পৃথক পৃথকভাবে করা হয়নি। তাদের আলোচনায় রাজনীতিক বিষয়াদির দ্বারা সামাজিক সম্পর্কসমূহের আলোচনা প্রভাবিত হয়েছে। প্লেটো অ্যারিস্টটলের ব্যক্তিগত সম্পর্ক গুরু শিষ্যের উভয়ের রচনায় এক আদর্শ সমাজ জীবনের রূপরেখা খুঁজে পাওয়া যায়। এ প্রসঙ্গে অধ্যাপক জিসবার্ট মন্তব্য করেছেন, ইন প্লেটোস রিপাবলিক 427 to 347 BC
and in Aristotle's Ethics and Politics 384 to 322 BC, we find the first major attempts to deal methodically with law, the state and society. কৌটিল্যের অর্থশাস্ত্র নামক গ্রন্থে প্রাচীন ভারতের সামাজিক তথ্যের খোঁজ পাওয়া যায়। সিসেরোর রচনায় মূলত রোমান আইন সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। এইভাবে দেখা যায় যে উপরোক্ত গ্রন্থগুলি একত্রে প্রাচীন সমাজ, আইন, দর্শন প্রভৃতি সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে থাকে। মধ্যযুগের বিভিন্ন গ্রন্থ। মধ্যযুগে এবং প্রাক আধুনিক যুগে মানুষের চিন্তাভাবনা প্রকৃত বৈজ্ঞানিক প্রকৃতির ছিল না। তখন অধিবিদ্যা, মেটাফিজিক্স প্রাধান্য পায়। এই সময়কার বুদ্ধিজীবীগণ মানব সমাজ, তার প্রকৃতি, সামাজিক সমস্যা প্রভৃতি সম্পর্কে মনোনিবেশ করতে থাকেন। সেই বিশ্লেষণ যাদের যে যে রচনায় প্রকাশিত হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হলেন ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স, টমাস হবসের লেভিয়াথান, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট, ভিকোর দ্য নিউ সায়েন্স, মন্তেস্কুর দ্য স্পিরিট অফ লজ, স্যার টমাস মোরের ইউটোপিয়া, অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনস, জেমস হ্যারিংটনের কমনওয়েলথ অফ ওশিয়ানা, এইচ.জি. ওয়েলসের আ মডার্ন ইউটোপিয়া, কন্ডোরসেটের হিস্টোরিক্যাল স্কেচ অব দ্য প্রগ্রেস হিউম্যান মাইন্ড প্রভৃতি। ইতালি ও ফ্রান্সে সমাজ সম্পর্কিত বিষয়ের বিজ্ঞানসম্মত চর্চার ক্ষেত্রে ভিকো ও মন্তেস্কুর নাম বিশেষ উল্লেখযোগ্য। ভিকো তার দ্য নিউ সায়েন্স গ্রন্থে অভিমত প্রকাশ করেছেন মানব সমাজ পরিচালিত হয় নির্দিষ্ট নিয়ম অনুসারে। এ বিষয়ে সম্যক ধারণা লাভ করতে হলে বিষয়গত বা অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি সহকারে পর্যবেক্ষণ, পর্যালোচনা প্রয়োজন। অন্যদিকে মন্তেস্কু তার দ্য স্পিরিট অব লস গ্রন্থে মানব সমাজের উপর জলবায়ু ও অন্যান্য বাহ্যিক উপাদানের প্রভাব প্রতিক্রিয়া পর্যালোচনা করে দেখিয়েছেন। তার মতে laws were an expression of national character and the spirit which they exhibited was to be explained in the light of the social and geographical conditions under which men lived. কিছু কিছু সামাজিক দার্শনিক যেমন টমাস হবস, জন লক ও জ্যাক রুশো পৃষ্ঠা 24 প্রমুখ ধর্মীয় ব্যাখ্যার পরিবর্তে সামাজিক ব্যাখ্যা দিতে গিয়ে সমাজ জীবনে সামাজিক শক্তিসমূহের কথা বলেন। হবস বলেন, প্রকৃতির রাজ্যে নৈরাজ্যজনক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ প্রথমে নিজেদের মধ্যে চুক্তি করে, পরে নিজেদের ক্ষমতা রাজার নিকট হস্তান্তর করে। লকও অনুরূপ দৃষ্টিভঙ্গিতে প্রাকৃতিক আইনের যথেচ্ছ ব্যবহার থেকে মুক্তি পেতে জনগণের সামাজিক চুক্তি এবং তা রাজার নিকট হস্তান্তরের কথা বলেন। এইভাবে দেখা যায় এই সময়কার দার্শনিকগণ সমাজের বাস্তব অবস্থা বিশ্লেষণের পাশাপাশি সমাজের প্রকৃত অবস্থা কেমন হওয়া উচিত সে সম্পর্কে অধিক গুরুত্ব আরোপ করেন। ফলে অনুভূত হয় এমন একটি বিজ্ঞানের প্রয়োজন যা বস্তুনিষ্ঠভাবে সমাজের বিষয়াদি বিশ্লেষণ করতে পারবে। আধুনিক যুগে অগ্রগতি। আধুনিক যুগে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষার্ধ মানুষের মনে যখন বৈজ্ঞানিক চর্চা শুরু হয় তখন সমাজ সম্পর্কে যুক্তি নির্ভর বিজ্ঞানসম্মত আলোচনার প্রয়োজনে সমাজতত্ত্ব নামে বিষয়টি জন্ম লাভ করে। এ বিষয়ে যাবতীয় কৃতিত্ব সমাজতত্ত্বের জনক অগাস্ট কোঁতকে দেওয়া হয়ে থাকে।
ঊনবিংশ শতাব্দীতে সমাজতত্ত্বের উৎপত্তি ও তার ক্রমবিকাশের পিছনে ইয়ান রবার্টসন তার সোশিওলজি গ্রন্থে 3টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। এগুলি হল: 1. শিল্প বিপ্লব, শিল্পায়ন ও ফরাসি বিপ্লব। বস্তুত অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে পশ্চিম ইউরোপের সমাজ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। এর আগে এত বড় পরিবর্তন ঘটেনি। ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুধুমাত্র যে উৎপাদন ব্যবস্থায় বা ইউরোপের অর্থনীতিকে পরিবর্তন করেছিল তা নয়, সমাজ ব্যবস্থার এর ব্যাপক প্রভাব ফেলেছিল। গ্রাম্য জীবন পরিবর্তিত হয়েছিল শহর জীবনে। সরল গ্রাম্য জীবন ও ছোটখাটো কুটির শিল্প জটিল শহর জীবন ও বৃহদায়তন শিল্পে পরিণত হয়। দ্রুত নগরায়ন ঘটতে থাকে। অপমৃত্যু ঘটে মধ্যযুগীয় বিশ্বাস, রীতিনীতি, আদর্শের। এত দ্রুত ব্যাপক পরিবর্তনের ফলে সৃষ্টি হয় নানাবিধ সামাজিক সমস্যার ও বিঘ্নিত হতে থাকে সামাজিক সুস্থিতি। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সামাজিক সমস্যাদের সমাধান খোঁজার জন্য প্রয়োজন হয় একটি স্বতন্ত্র সমাজবিজ্ঞানের। কোঁত, স্পেন্সারের মতো সামাজিক চিন্তাবিদগণও এই প্রয়োজন অনুভব করেন। মনে করা হয় এ জাতীয় বিষয়ে উদ্ভূত সামাজিক সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী হয়ে উঠবে। শিল্প বিপ্লব আরেক দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিপ্লব মানুষের চিন্তা জগতে নতুন দিগন্ত উন্মোচন করে। পূর্বে সমাজ প্রকৃতির সমস্ত কিছুই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হতো, যেমন মানুষের মধ্যে ভেদাভেদ কিংবা মানুষের কর্ম প্রভৃতি ঈশ্বরের সৃষ্টি বা তার দ্বারাই পরিচালিত হয় এমনটি মনে করা হতো। কিন্তু শিল্প বিপ্লবের ফলে আধুনিক চিন্তাভাবনাযুক্ত মানুষ মনে করতে শেখে মানুষ নিজের প্রয়োজনেই সমাজ সৃষ্টি করেছে এবং মানুষের সুখ দুঃখ কর্মফল এসবই স্বনিয়ন্ত্রিত। ফরাসি বিপ্লব অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ফরাসি বিপ্লব। 1789 সালের এই বিপ্লব প্রাচীন যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনা করে। ফ্রান্সে যে তীব্র আর্থসামাজিক ও রাজনৈতিক অসাম্য ছিল এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার যে অভাব বিদ্যমান ছিল তার অবসান ঘটিয়ে সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছিল। ফরাসি বিপ্লবের সম্ভূত মৈত্রী ও স্বাধীনতার আদর্শ তৎকালীন ইউরোপে আলোড়ন ফেলেছিল ও প্রেরণা সঞ্চার করে। এই বিপ্লবও মানুষের চিন্তা জগতে নতুন পথের সন্ধান দেয়। 2. প্রাকৃতিক বিজ্ঞানের বিকাশ ও তার থেকে প্রাপ্ত অনুপ্রেরণা। ঊনবিংশ শতাব্দীতে প্রাকৃতিক বিজ্ঞানগুলি প্রভূত উন্নতি করেছিল। এ সময়কার প্রাকৃতিক বিষয়াদির গবেষণালব্ধ ফলগুলি ও প্রাকৃতিক বিজ্ঞানীগণের সাফল্য সামাজিক চিন্তাবিদগণের মনে সমাজ বিষয়ক আলোচনা, গবেষণা ও বিশ্লেষণে অনুপ্রেরণা জুগিয়েছিল ও ফলশ্রুতি হিসাবে সমাজ সম্পর্কে চিন্তাভাবনা নতুন মাত্রা পেয়েছিল। সমাজতত্ত্বের উৎপত্তির পিছনে জীবন বিজ্ঞানে ব্যবহৃত বিবর্তনবাদটির ভূমিকাও যথেষ্ট। প্রাণীজগতের বিবর্তন সম্পর্কে জীববিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। সমাজতত্ত্ববিদগণ লক্ষ্য করেন যে শুধুমাত্র প্রাণী জগতেই নয়, সামাজিক ক্ষেত্রে বিবর্তন বিষয়টিও গ্রহণযোগ্য। জীববিজ্ঞানে ব্যবহৃত ডারউইনের বিবর্তনবাদী তত্ত্বের আলোকে সামাজিক বিষয়াদির বিচার বিশ্লেষণ শুরু হয়। এ বিষয়ে সমাজতত্ত্ববিদ হারবার্ট স্পেন্সার পথিকৃৎ। পৃষ্ঠা 25। 3. ঔপনিবেশিকদের ভূমিকা। সপ্তদশ শতাব্দীর শেষার্ধ থেকে ইউরোপীয় নাবিকদের দেশ দেশান্তরে যাওয়া শুরু হয়।
তাদের কাছ থেকে শোনা বিভিন্ন দেশের সমাজ সম্পর্কে নানাবিধ খুঁটিনাটি তথ্য, যেমন উক্ত সমাজের জীবনযাত্রা, সংস্কৃতি, রীতিনীতি, নিয়মকানুন, উন্নতি, প্রগতি প্রভৃতি ইউরোপের চিন্তাশীল ব্যক্তিদের মধ্যে ইতিহাস চর্চার আগ্রহ জাগিয়ে তোলে। ক্রমশ এই জাতীয় চর্চা সমাজতাত্ত্বিক চিন্তাধারা গড়ে তুলতে সাহায্য করে। সমাজতত্ত্বের উৎপত্তি প্রসঙ্গে বিয়ারস্টেড তার সোশ্যাল অর্ডার গ্রন্থে in 19th century two sciences appeared, psychology or the science of human behavior and sociology or the science of human society. অন্যদিকে আর এক প্রসিদ্ধ সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ তার রিজন অ্যান্ড আনরিজন গ্রন্থে সমাজতত্ত্ব উদ্ভবের পিছনে যে চারটি মৌল উপাদানের কথা লিপিবদ্ধ করেছেন সেগুলি সংক্ষেপে নিম্নরূপ: ক. রাজনৈতিক দর্শন, পলিটিক্যাল ফিলোসফি। এখানে দেখা যায় প্রাচীন গ্রিক রাষ্ট্রের নানাবিধ বিশৃঙ্খলা ও অসঙ্গতি থেকে পরিত্রাণের লক্ষ্যে গ্রিক দার্শনিকগণের দর্শন প্রভূত সহায়তা করে, যেগুলির সমাজতাত্ত্বিক মূল্য অপরিসীম। খ. ইতিহাসের দর্শন, ফিলোসফি অফ হিস্ট্রি। চতুর্দশ শতাব্দীতে আরব দার্শনিক ইবনে খালদুনের ইতিহাসের গতিধারা সম্পর্কে গভীর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ অষ্টাদশ শতাব্দীতে সমাজতত্ত্বের উদ্ভবকে ত্বরান্বিত করে। ভিকো, মন্তেস্কু, ভলতেয়ার, ফার্গুসন প্রমুখ প্রখ্যাত চিন্তাবিদগণ সেই বিশ্লেষণের ধারাকে ক্রমে ক্রমে বহন করেছিলেন। ঊনবিংশ শতাব্দীতেও হেগেল, সাসিমো, কোত, মার্কস প্রমুখ চিন্তাবিদদের রচনায় ইতিহাসের দর্শন প্রতিফলিত হয়। এ সময় তারা সমাজের বাস্তব অবস্থা বিশ্লেষণের পরিবর্তে সমাজ কেমন হওয়া উচিত সেদিকে বেশি গুরুত্ব আরোপ করেন। ফলস্বরূপ অনুভূত হয় একটি সর্বাঙ্গীন সমাজবিজ্ঞান বিষয়ের। গ. জীববিজ্ঞানের বিবর্তন তত্ত্ব, বায়োলজিক্যাল থিওরিজ অফ ইভলিউশন। মর্গ্যান, স্পেন্সার, ওয়েস্টারমার্ক প্রমুখ চিন্তাবিদগণ ডারউইনের বিবর্তনবাদের সহায়তায় দেখাতে সক্ষম হন যে সমাজ কিভাবে সরল থেকে জটিল প্রক্রিয়ায় বিবর্তিত হয়। সমাজকে জীবদেহের সাথে তুলনা করে তারা প্রমাণ করলেন যে সমাজ জীবনেও বিবর্তনবাদী তত্ত্ব ভীষণভাবে প্রযোজ্য। ঘ. সামাজিক জরিপ, সোশ্যাল সার্ভে। সমাজতত্ত্বের উৎপত্তির অন্যতম কারণ হিসাবে সামাজিক জরিপ বিষয়টি অবদান অনস্বীকার্য। এর দ্বারা সমাজ সম্পর্কে বহুবিধ তথ্য সংগ্রহ করে গবেষণা করা সম্ভব। বিশেষ করে জনমত সম্পর্কিত বিষয়গুলি যাচাইয়ের ক্ষেত্রে এর বিকল্প নেই। ইডেন, কন্ডোরিট, কুয়েটিলেট এর রচনাতে এই সামাজিক জরিপ নামক উৎসভূমির প্রসার দেখা যায়। যাই হোক, সমাজতত্ত্বের উৎপত্তির পিছনে কোনো একটি বিষয় যে কাজ করেছিল তা নয়। একদিকে যেমন প্রাচীন ও মধ্যযুগের চিন্তাবিদদের রচনায় এর বীজ প্রথিত ছিল, তেমনি ইউরোপের শিল্প বিপ্লবও কম দায়ী নয়। সর্বোপরি এর উৎপত্তি হয়েছিল মানুষের মনে। সমাজ সম্পর্কিত সূক্ষ্ম চিন্তাভাবনার সূত্র ধরেই বিষয়টির উৎপত্তির পর এর ক্রমবিকাশের ক্ষেত্রে যাদের অবদানের কথা ভোলা যায় না তারা হলেন অগাস্ট কোঁত, হারবার্ট স্পেন্সার, ম্যাক্স ওয়েবার, এমিল ডুরখেইম, কার্ল মার্কস প্রমুখ প্রথম দিকের সমাজতত্ত্ববিদগণ। সমাজতত্ত্ব নামক ছোট্ট চারাগাছটি আজকের এই বিশাল মহিরুহে পরিণত করার পিছনে এদের অবদান সবচেয়ে বেশি। তবে একথা স্বীকার্য যে এরা প্রতীক্ষিত হলেও ঐতিহাসিক প্রক্রিয়ায় জানা অজানা হাজারো দার্শনিক, চিন্তাবিদ, ঐতিহাসিক, পণ্ডিত, মনীষীগণের দীর্ঘদিনের প্রচেষ্টায় জন্ম হয় সমাজতত্ত্বের।
অগাস্ট কোত। ইসিডোর অগাস্ট মারি ফ্র্যাঙ্কোইস জেভিয়ার কোত। জন্ম 1 জানুয়ারি 1798, মৃত্যু 5 সেপ্টেম্বর 1857। জন্ম দক্ষিণ ফ্রান্সের মন্টেপিলার নামক স্থানে। অগাস্ট কোতকে সমাজতত্ত্বের জনক আখ্যা দেয়া হয়। তিনি 1839 খ্রিস্টাব্দে সমাজতত্ত্ব নামক বিষয়টি প্রথম নামকরণ করেন। প্রথমে তিনি বিষয়টির নামকরণ করেছিলেন সামাজিক পদার্থবিদ্যা বা সোশ্যাল ফিজিক্স। তার বিখ্যাত গ্রন্থগুলি হল: 1. দ্য প্রসপেক্টাস অব দ্য সায়েন্টিফিক ওয়ার্কস, রিকোয়েস্ট ফর দ্য Reorganization of Society 1822, 2. Positive Philosophy 1830-1842, 3. System of Positive Politics 1851-1854। সমাজতত্ত্বে তার অবদান। ক. অগাস্ট কোত সর্বপ্রথম সমাজতত্ত্ব বিষয়টির নামকরণ করেন। পৃষ্ঠা 26। খ. তার প্রণীত দ্য ল অব 3 স্টেজেস তত্ত্বে তিনি মানব মনের চিন্তাভাবনা ও সমাজের পর্যায়ক্রমিক পরিবর্তনের কথা উল্লেখ করেন। মানুষের চিন্তা যেমন প্রথম দিকে ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী থেকে অধিবিদ্যাগত হয়ে শেষে দৃষ্টবাদমূলক হয়ে থাকে, তার সাথে তাল রেখে সমাজ ও সামরিক মেজাজ বিশিষ্ট সমাজ থেকে সুসংগঠিত বা আইনসম্মত সমাজ ও শেষে শিল্পভিত্তিক সমাজে পরিণত হয়। গ. তিনি সমাজকে স্থিতিশীল ও গতিশীল বলে বর্ণনা করেন। স্থিতিশীলতা বলতে তিনি শৃঙ্খলা বা অর্ডার এবং গতিশীলতা বলতে প্রগতি বা প্রগ্রেস বুঝিয়েছেন। তার মতে এ দুটির মধ্যে কোনো বিরোধ নেই, বরং সহাবস্থান সম্ভব। স্থিতিশীল সমাজকে গতিশীল করে তুলতে পারলেই শৃঙ্খলা ও প্রগতির মধ্যে কোনো বিরোধ থাকে না। ঘ. সামাজিক ঘটনাবলীর বিশ্লেষণের ক্ষেত্রে তিনি বিজ্ঞানসম্মত পদ্ধতির ওপর জোর দেন। পর্যবেক্ষণ, গৃহীত তথ্যের শ্রেণীবিভক্তিকরণ, পরীক্ষা নিরীক্ষা প্রভৃতির ওপর গুরুত্ব আরোপ করেন। কোত মনে করেন সমাজতত্ত্বে অবৈজ্ঞানিক যুক্তি, ধ্যান ধারণা ও মন গড়া সিদ্ধান্তের কোনো জায়গা নেই। কেবলমাত্র বৈজ্ঞানিক তথ্যাদির ভিত্তিতেই সত্যে উপনীত হওয়া সম্ভব। তার মতে বৈজ্ঞানিক তথ্যই জ্ঞানের ভিত্তি ও সত্যে পৌঁছবার একমাত্র নিশ্চিত পথ। ও তিনি সমাজতত্ত্বকে বিশুদ্ধ বিজ্ঞান বলেই মনে করেননি, বরং এর ফলিত দিকটির প্রতিও গুরুত্ব দিয়েছেন। তার মতে এই নতুন সমাজবিজ্ঞান সামাজিক সমস্যা সমাধানে সাহায্য করবে। হার্বার্ট স্পেন্সার। জন্ম 27 এপ্রিল 1820, মৃত্যু 8 ডিসেম্বর 1903। জন্ম ইংল্যান্ডের ডার্বি নামক স্থানে। হার্বার্ট স্পেন্সারের বিখ্যাত গ্রন্থগুলি হল: First Principles 1862, Principles of Biology 1864-67, The Study of Sociology 1873, Principles of Ethics 1879-93, Principles of Sociology 1876-1896, The Man versus the State 1884, Principles of Psychology 1870-72। সমাজতত্ত্বে তাঁর অবদান। 1. তিনি সমাজতত্ত্ব কথাটি তাঁর লেখায় ব্যবহার করে এটির ব্যবহারকে সুদৃঢ় করেন। 2. তিনি জীববিদ্যায় যথেষ্ট আগ্রহী ছিলেন। জীববিদ্যায় আলোচ্য বিষয়গুলি সমাজতত্ত্বে প্রয়োগ করতে চেষ্টা করেছিলেন। কিভাবে জীবদেহের বিবর্তনের বিষয়টি সমাজতত্ত্বে প্রয়োগ করেছিলেন তা বিচার করলে দেখা যায় যে তার মতে প্রথমে জীবদেহ যেমন এককোষী থাকে, পরে তা বৃহৎ ও জটিল হয়ে ওঠে।
তেমনি সমাজও প্রথমে ছোট ছোট গোষ্ঠী থেকে পরে বিশাল ও জটিল হয়ে ওঠে। জীবদেহের মতো সমাজদেহ নানা অংশ নিয়ে গঠিত, প্রত্যেকটি অংশের কার্যকারিতার ফলেই সমগ্র বিষয়টি বেঁচে থাকে। তিনি লজ অফ ইভলিউশন ও থিওরি অফ অর্গানিক অ্যানালজি নামক রচনায় জীবদেহের বিবর্তনের পাশাপাশি সমাজের বিবর্তন এবং জীবদেহের গঠন ও কার্যের সাথে সমাজের গঠন ও কার্যের মধ্যে মিল খোঁজার চেষ্টা করেছেন। এক কথায় বলা যায়, স্পেন্সার জৈবিক কার্যক্রমের তিনটি অবস্থা যথা ভরণ পোষণ, বন্টন ও নিয়ন্ত্রণের সঙ্গে সামাজিক কার্যক্রম অর্থাৎ অর্থনৈতিক ও শাসন সংক্রান্ত অবস্থার এক মিল অনুধাবন করেছেন এবং এই সমন্বয়ই হচ্ছে তার বিবর্তনবাদের মৌল ধ্যান ধারণা। পরবর্তীকালে তার এই জাতীয় চিন্তা সামাজিক কাঠামো ও তৎসম্পর্কিত কার্যনির্বাহী তত্ত্বের স্ট্রাকচারাল ফাংশনাল থিওরির সূচনা করে। ৩. সামাজিক বিবর্তন ও প্রগতি নিয়ে তার মতবাদ আজও অনেক আলোচনাকে অব্যাহত রেখেছে। ৪. তার রচনা পরবর্তী প্রজন্মের ওয়ার্ড, গিডিংস, সামনার প্রমুখ সমাজতত্ত্ববিদগণকে অনুপ্রাণিত করেছে। ম্যাক্স ওয়েবার, জন্ম 21শে এপ্রিল 1864, মৃত্যু 14ই জুন 1920। তার বিখ্যাত রচনাগুলি হল দ্য প্রটেস্ট্যান্ট এথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম, ম্যাক্স ওয়েবার অন দ্য মেথোডোলজি অফ দ্য সোশ্যাল সায়েন্সেস, জেনারেল ইকোনমিক থিওরি, দ্য রিলিজিয়ান অফ চায়না, দ্য রিলিজিয়ান অফ ইন্ডিয়া, অ্যানশিয়েন্ট জুডাইজম প্রভৃতি। সমাজতত্ত্বে তাঁর অবদান: ১. মানুষই হল সমাজের মূল একক, একথা তাঁরই। পৃষ্ঠা ২৭। ২. তিনি ধর্মের সাথে অর্থনৈতিক শক্তির গভীর যোগসূত্র ব্যাপারটি বিশ্লেষণ করেন। ৩. সমাজতত্ত্বের আলোচনায় বৈজ্ঞানিক পদ্ধতি একান্ত আবশ্যক এ কথাটি তিনি জোরের সাথে ব্যক্ত করেন তার মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং সামাজিক ঘটনাবলী ব্যাখ্যার একটি স্বতন্ত্র পদ্ধতি। ৪. তার আদর্শ জাতিরূপ নির্মাণ বা আইডিয়াল টাইপ কনস্ট্রাক্ট বিষয়টি সামাজিক ঘটনাবলী বিশ্লেষণে একটি মডেল হিসাবে কাজ করে। তিনি বিশ্বাস করতেন বৈজ্ঞানিক পদ্ধতি ছাড়া সমাজবিজ্ঞান আলোচনা করা কিংবা বিশ্লেষণ করা সম্ভব নয়। তাই ধারণার অস্পষ্টতা দূর করবার জন্য তিনি সামাজিক বিষয়কে কিছু নমুনার মাধ্যমে বিশ্লেষণ করতে চাইলেন। তিনি মনে করতেন যে কোনো নমুনাকে যদি ঠিকমতো বিশ্লেষণ করা যায় এবং নমুনাগুলির মধ্যে যদি পারস্পরিক সামঞ্জস্য থাকে, তাহলে নমুনাগুলিকে সামনে রেখে যে কোনো সামাজিক ঘটনাকেই বিশ্লেষণ করা সম্ভব। ৫. ধর্ম, আমলাতন্ত্র, কর্তৃত্বের স্বরূপ, সামাজিক স্তরবিন্যাস প্রভৃতি বিষয়ে তার মৌলিক চিন্তা সমাজতত্ত্বকে সমৃদ্ধ করেছে।